প্রিয় দর্শক, গুম সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা এখনও হাতে পায়নি বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে 15 জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার তথ্য জানিয়েছে তারা। মানে বিষয়টা হলো কি, যে 15 জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। এই যে বাক্যটি আপনাদেরকে বললাম, এটা দ্বারা কি বুঝলাম, যে 15 জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নিল সেনাবাহিনী। কি জন্যে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অপরাধ কি? অপরাধ না, অভিযোগ কি? অভিযোগ হলো যে বিগত সরকারের আমলে, অর্থাৎ শেখ হাসিনা সরকারের আমলে তারা নাকি গুম খুনের সাথে জড়িত, এরকম অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করা হয়েছে 23 জন জেনারেল সহ। তার মধ্যে 23 জন জেনারেল আছে, আরও অনেক আছে, এবং 15 জনকে অলরেডি হেফাজতে নিচ্ছে। দেখেন, এমন একটা সময়ে এই সেনাবাহিনীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। 11ই অক্টোবর সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, আমি যেটা প্রথমে বললাম যে 15 জন সেনা কর্মকর্তা সেনাবাহিনীর হেফাজতে। ওই 11 অক্টোবরেরই খবর, কালের কণ্ঠ, 7 রুটে অস্ত্র ঢুকছে দেশে। দেখেন, দুইটা নিউজ। একটা নিউজ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, অপরদিকে আর একটা নিউজ যে বাংলাদেশের 7টি রুট দিয়ে অস্ত্র ঢুকছে বাংলাদেশে। অন্তর্বর্তী সরকার কি করতেছে? আমি আসবো সেদিকে। আমার যে শিরোনামটা দিচ্ছি, যে পুলিশের পরে এবার টার্গেট সেনাবাহিনী। দেখেন, আপনার নিউজগুলো শুধু মিলাতে থাকেন। দেখেন, 2025 22শে মে যুগান্তরের একটা নিউজ, ডক্টর খলিলুরকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে নেওয়ার আহ্বান বিএনপি আহ্বান জানাইছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলকেও অবিলম্বে পদ থেকে সরাইতে হবে। আপনি শুধু শিরোনামগুলো মনে রাখুন। তারপরে আচ্ছা, এই যে শিরোনাম তিনটি আপনাদেরকে বললাম, এইটা দ্বারা প্রথমে আমরা কি বুঝতেছি, সেনাবাহিনী কি? আমি আপনাদেরকে ছোট্ট একটা বাস্তব ঘটনা আমার সামনে ঘটছে, এই ঘটনাটা আপনাদেরকে বলি। 2010 থেকে 11 এর মধ্যে, আমি নির্দিষ্ট সময় বলতে পারতেছি না, 10 অথবা 11 এর মধ্যে, আমি তো গ্রামে থাকি। আপনারা যারা আমাকে দেখেন, জানেন বা আমার কথা শোনেন, তারা জানেন যে আমি গ্রামে থাকি। মাঝে মাঝে আমি গ্রামের বিভিন্ন সিনারি থেকে ভিডিও করি। গ্রামে থাকার সুবিধার্থে শীতকালীন যে সেনাবাহিনীর একটা মহড়া আছে, সেই মহড়াটা সরাসরি দেখার সুযোগ হয় আমাদের। অবশ্য বেশ কয়েক বছর ধরে দেখতে পাই না, কিন্তু আমি বলতেছি 10 থেকে 11 এই সালের মধ্যে একটা ঘটনা আমি বলতেছি। সকালবেলা, খুব ভোর, আপনার সকালবেলা 6টা থেকে 7টার মধ্যে সেনাবাহিনীর বহর আসতেছে ট্রেনিং করতে করতে অস্ত্রসহ। মানে গ্রাম তো বুঝতেছেনি, খাল আছে, বিল আছে, পুকুর আছে, উঁচা নিচা জমি আছে, আবাদি জমি। আপনার শীতকালীন, তখন সবে মাত্র আপনার গম লাগানো হয়েছে, গমের চারাগুলো বড় হইতেছে, এখনও গম আসে নাই, এরকম একটা পরিবেশের মাঝে শিশির আছে, ঘাসের ডোকায় শিশির, সেনাবাহিনীর বহর আসতেছে ট্রেনিং করতে করতে। তো আমরা যেহেতু আমাদের বাড়ির সামনে দিয়ে যাইতেছে, আমরা এবং আমাদের আশেপাশে আরও যারা মানুষজন আছে সবাই রাস্তার উপর দাঁড়িয়ে আমরা সেগুলো দুনয়ন ভরে দেখতেছি। ওই রাস্তা দিয়ে একজন সেনা কর্মকর্তা আসতেছে, তার পথটাকে আমি বলতে পারবো না, কিন্তু তার হাতে ছিল একটা ক্যামেরা। 2010-11 কথা। তিনি ওই যে আপনার জমির মধ্যে দিয়ে সেনা সদস্যরা যে আপনার ট্রেনিং দিচ্ছে, সেটার বিভিন্ন গুরুত্বপূর্ণ ছবি উঠাইতেছেন। তো গ্রামের মানুষ, তাদের মধ্যে কৌতূহল বেশি, জানার ইচ্ছা বেশি, জিজ্ঞাসা করে তারা বেশি। একজন ব্যক্তি হঠাৎ করেই ওই সেনা কর্মকর্তাকে জিজ্ঞেস করে বসলো যে, স্যার, আপনারা যে এই যে আপনি যে ছবি উঠাইতেছেন এই যে ট্রেনিংয়ের, এই ছবিটা কি করবেন? তখন তিনি একটা মুচকি হাসি দিলেন, হাসি দিয়ে বলতেছেন যে এইটা আমাদের এই ট্রেনিংয়েরই একটা অংশ। এ কথা বলে তিনি, তার চোখে চশমা পরা ছিল, তিনি চশমাটা খুললেন, খুলে ওই লোকটাকে বললেন যে আমার চোখের দিকে তাকান আপনি। যখন এই কথা বলছে সেনাবাহিনী যে আমার চোখের দিকে তাকান, গ্রামের মানুষ, লুঙ্গি পরা মানুষ, তিনি তো ব্যাপক ভয় পেয়ে গেছেন।
তখন ওই সেনা কর্মকর্তা গ্রামের ওই মানুষটিকে বলতেছেন যে আপনি ভয় পায়েন না, আমার চোখটা দেখেন শুধু, আপনি আমার চোখে সাদা, হলুদ না লাল। তখন ওই লোকটি বলতেছে যে লাল টকটক, আমরাও দেখতেছি লাল টকটক। তখন ওই সেনা কর্মকর্তা বলতেছে আচ্ছা বলুন তো, এই যে আমরা ট্রেনিং দিতেছি, আমার চোখ লাল কেন? আর কথা বলতে পারতেছি না। তখন সেনা কর্মকর্তা বলতেছে গত 3 রাত ধরে আমরা 2 চোখের পাতা এক জায়গায় করতে পারিনি, আমরা ঘুমাই না গত 3 রাত ধরে। আর এই কথা বলার সাথে সাথে বলতেছে আচ্ছা এই যে আমরা কষ্ট করতেছি, ট্রেনিং করতেছি, আপনাদের কি মনে হয় আমরা কি দেশকে রক্ষা করতে পারবো? এই কথাটা বলার সাথে সাথেই গ্রামের সকল মানুষ হাত উঁচা করে বলল যে হ্যাঁ আপনারা রক্ষা করতে পারবেন। এটা গ্রামের মানুষও জানে যে আমাদের সেনাবাহিনী আমাদের দেশকে বহিঃশত্রু থেকে, আক্রমণের হাত থেকে বাঁচার জন্য তারা ট্রেনিং দেয়, তারা কাজ করে এবং তারা সার্বভৌমত্বের প্রতীক। এটা গ্রামের মানুষও জানে। এই যে আমার সামনে ঘটে যে একটা ঘটনা বললাম, এই জন্যই বললাম দেখেন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে আজ পর্যন্ত সেনাবাহিনীকে এরকম বিতর্কিত করার চেষ্টা, সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম কি বলে গুজব, প্রোপাগান্ডা এই প্রথম ইউনূস সরকারের আমলে ঘটতেছে, যেটার মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে এবং মানে সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে। আমি সেদিকে যাব না, আমি শুধু আপনাদেরকে এই কথাই বলবো। দেখেন আজকে 1 বছর পরে, 1 বছর পরে এই জন্যই বললাম যে আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হয়েছে 24শে 5ই আগস্ট। আজকে 25 অক্টোবরের 11 তারিখে সেনাবাহিনীর 23 জেনারেল সহ আরও সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হইতেছে। বিগত সরকারের গুম খুনের সাথে নাকি তাদের সম্পৃক্ততা আছে। হ্যাঁ, এটা থাকতে পারে। আইন সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে স্পষ্টভাবে কিন্তু এই কথাটা 2বার বলছে। আমি কিন্তু সেই বিজ্ঞপ্তিটা পরিপূর্ণ শুনছি, প্রেস ব্রিফিংটা। তিনি বলছেন ওখানে যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান তারা মানতে বাধ্য এবং মানবে, এখানে কোনো দ্বিমতের প্রশ্ন নাই। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন অনুযায়ী যেটা হয় তারা আইন অনুযায়ী চলবে। এক চুলো তারা এদিক সেদিক পা ফেলতে রাজি না, এটা খাস বাংলায় বললে। তার মানে তারা বেড়ে যাচ্ছে না। এখন এই যে সেনাবাহিনীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং তার সাথে সাথে 7 টুটো অস্ত্র ঢুকতেছে, একজন নিরাপত্তা উপদেষ্টা আছে, অস্ত্রগুলো কিন্তু বর্ডার দিয়ে ঢুকতেছে, তাই না? আর এই যে খলিলুর রহমান বা খলিল সাহেব, তিনি নিরাপত্তা উপদেষ্টা, তার পদ থেকে সরিয়ে দেওয়ার আহ্বান কিন্তু বিএনপি 11ই মে জানাইছে, 22শে মে। এখন দেখেন সেনাবাহিনী এই সরকারের সাথে দ্বিমত পোষণ করছে কোন কোন জায়গায়, এই বিষয়টা আমাদের জানতে, আমরা জানি কিন্তু আমাদের মনে করতে হবে। দেখেন মানবিক করিডোরের মতো স্পর্শকাতর বিষয় সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। সেনাবাহিনী স্পষ্টভাবে এই সরকারকে সিগন্যাল দিয়ে দিচ্ছিল, এই সরকারের প্রতি তাদের বক্তব্য স্পষ্টভাবে তারা বলছেন যে মানবিক করিডোরের মতো স্পর্শকাতর জায়গায় এই অনির্বাচিত সরকারের সময়ে সেনাবাহিনী কোনোভাবেই সম্পৃক্ত হবে না, এটা কিন্তু তারা বলছিল। তারপরে এই কথাটাও কিন্তু সেনাপ্রধান নিজেই বলছিলেন, চট্টগ্রামে যে বন্দর এবং মানবিক করিডোর দুইটার বিষয় বলছেন যে এগুলো নির্বাচিত সরকারের কাজ, নির্বাচিত সরকারই করুক, এই বিষয়ে অন্য কেউ নাক না গলারই ভালো হয়। দেখেন অপরদিকে নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়ার আহ্বান আজ থেকে কয়েক মাস আগে বিএনপি কিন্তু চায় রাখছে। আপনি মিলান, আমি কিচ্ছু বলবো না, আপনি শুধু মিলাতে থাকেন যে কেন আমাদের সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা, কেন আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে গুজব প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। পলাতক ইউটিউবাররা তার সাথে সাথে সায় দিচ্ছে সরকারের নিয়োগকর্তারা। এই প্রশ্নগুলো মিলেন, আমি নিউজগুলো দিলাম। পরিশেষে একটা কথাই বলবো, জনাব মোস্তফা কামাল তিনি কালের কণ্ঠ পত্রিকায় তার একটা কলাম বের হয়েছে, বিশেষ লেখা, তিনি সেটা শিরোনাম দিয়েছেন সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার নতুন এজেন্ডা রুখতেই হবে। তিনি স্পষ্টভাবে বলছেন, তার 2টা লাইন আপনাদেরকে পড়ে শোনায় আমি ভিডিওটা শেষ করব। তিনি বলছেন যে জাতীয় নির্বাচন সামনে রেখে দেশি বিদেশি প্রোপাগান্ডাবাজরা আবারও তৎপর বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে। গুজব চক্রান্তে কুলাতে না পারলেও আশা ছাড়ছে না তারা। যদি লাইগা যায় তত্ত্বে প্রায় প্রতিদিনই সেনাবাহিনীর সম্পর্কে ছাড়া হচ্ছে কোনো না কোনো গুজব বটিকা।
কখনো সরকারের সঙ্গে সেনাবাহিনীর প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বা সেনাপ্রধানের সঙ্গে তার অধীনস্থদের কল্পিত বিরোধের কিচ্ছা ছড়ানো হচ্ছে মুখরোচক করে। এই দেখেন এখানে স্পষ্টভাবে এখানে কি বলে সহজ ভাষায় জনাব মোস্তফা কামাল বললেন যে সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার নতুন এজেন্ডা হাতে নিচ্ছে। আর আমি প্রথমে কি বললাম যে বিশাল খেলা মানে শুরু হয়ে গেছে, পুলিশকে শেষ করছে, এখন সেনাবাহিনীকে। দেখেন তাদের চাওয়া কি সংবিধান উড়িয়ে দেওয়া, তাদের চাওয়া মুক্তিযুদ্ধকে বিলীন করা, এগুলোর পক্ষে অবস্থান কাদের? সেনাবাহিনীর। তাহলে সেনাবাহিনীকে পুলিশের মতো দুর্বল করতে হবে। আর কিছু বলার বোধহয় প্রয়োজন আমাদের পড়তেছে না। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।